শব্দ গল্প কানে কানে ক্লাসিক্স, কানে কানে ক্লাসিক্স। আপনি শুনছেন শব্দ গল্প। এখানে প্রতিদিনের ব্যস্ততা থেকে একটু বিরতি নিয়ে আমরা ঢুকে পড়ি এক একটা গল্পের ভেতরে। নাটক নয়, অভিনয় নয়, শুধু শব্দের গঠন, বাক্যের ছন্দ আর গল্পের নিজস্ব গতি। যে গল্পটা আপনি হয়তো পড়ে ফেলতে পারতেন কয়েক মিনিটে, এখানে সেটাই আমরা পড়ে শোনাবো আপনাদের। তাহলে আর দেরি কেন, চলুন আজকের গল্পটা শুরু করা যাক। আজকের গল্প লীলা মজুমদারের স্পাই। আপনারা সকলেই যে আমার কথা বিশ্বাস করবেন এতটা আমি আশা করি না। সত্যি কথা বলতে কি, আপনাদের মধ্যে অনেকেই ভগবানকে পর্যন্ত বিশ্বাস করেন না, ভূতের কথা তো ছেড়েই দিলাম। তবে সত্যি কথা কখনো বিশ্বাস অবিশ্বাসের অপেক্ষায় বসে থাকে না। এই ভরসাতে এই কাহিনী প্রকাশ করলাম। নানা কারণে নামধাম গোপন রাখতে বাধ্য হয়েছি, কিন্তু তাতে মূল কাহিনীর বিশেষ কোনো ক্ষতি হয়নি। ব্যাপারটা ঘটেছিল দ্বিতীয় মহাযুদ্ধের শেষে এবং ফ্রান্সের উত্তর উপকূলে। সেসব জায়গা আপনারাও দেখেননি, আমিও দেখিনি। তবে আমার ছোট মামার মুখে যেমন শুনেছিলাম সেই রকম বিবৃত করে যাচ্ছি। ছোট মামা বলেছিলেন, মিলিটারিতে চাকরি করে করে যে চুল পাকিয়ে ফেলেছি সে কথা তো তোরা সকলেই জানিস। দুনিয়াতে এমন জায়গা নেই যেখানে নানা রকম সামরিক কাজে কোনো না কোনো সময়ে আমি যাইনি। গত মহাযুদ্ধের শেষে যাদের কাজ ছিল ফ্রান্সের আনাচে কানাচে ঘুরে যত সব বিশ্বাসঘাতক বকধার্মিকরা দেশপ্রেমিকের ভেক নিয়ে নিশ্চিন্তে গা ঢাকা দিয়ে নিজের দেশের সর্বনাশের মধ্যে থেকে বেশ দুপয়সা করে খাচ্ছিল, তাদের ধরিয়ে দেওয়া। পাকে চক্রে পড়ে আমিও তাদের দলের সঙ্গে জড়িত ছিলাম। এই সময়ে যে কত রকম অভাবনীয় অভিজ্ঞতার মধ্য দিয়ে আমাদের যেতে হয়েছিল সে তোরা কল্পনাও করতে পারবি না। ভয় কাকে বলে জানিস? এমন ভয় যে মুহূর্তের মধ্যে হিমের মতো ঠান্ডা ঘামে সর্বাঙ্গ ভিজে সপসপে হয়ে যায়। তবে শোন, একবার একটা ভূতের বাড়ির সন্ধান পেয়ে হেডকোয়ার্টারের ভারী সন্দেহ হলো। সমুদ্রের ধারে নির্জন জায়গায় বহুদিনের পুরানো কালো পাথরের একটা বিরাট বাড়ি। কতকাল যে কেউ ওখানে বাস করেনি তার ঠিক নেই। বড়ই দুর্নাম বাড়িটার। দিনের বেলাতেও সেখানে কেউ বড় একটা যাতায়াত করে না। জানিসই তো, পৃথিবীর সর্বত্রই পাড়াগাঁয়ের লোকদের মনে এই ধরনের কুসংস্কার থাকে। কিন্তু ব্যাপারটা শুধু গেয়েও গুজবে থেমে গেল না। সামরিক বিভাগের দুজন অফিসার জল ঝড়ে সন্ধ্যাবেলায় ওইখানে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন। বাড়িটার সম্বন্ধে কানাঘুষো তারাও শুনেছিলেন এবং আমারই মতো তারাও ওর নাস্তিক ও ভূত বা পরলোকে অবিশ্বাসী ছিলেন। সেই জন্য দিনের আলো থাকতে থাকতে গোটা বাড়িটা তারা তন্ন তন্ন করে খুঁজেও দেখেছিলেন। বলা বাহুল্য, ধুলোয় ঢাকা ঘরগুলি মধ্যে ঘুরে ঘুরে কিংবা বাইরে বালি ও বেটে বেটে আগাছায় ভর্তি বাগানের দিকে চেয়ে চেয়ে কোথাও অস্বাভাবিক কিছু তাদের চোখে পড়ল না। চারিদিক অন্ধকার করে রাত নেমে এলো। বাড়িটার হাব ভাব কেমন যেন বদলে গেল। ধরা ছোঁয়ার মধ্যে তেমন কিছু নয়, কিন্তু সমুদ্রের ও বাতাসের উদ্দাম গর্জনকে ছাপিয়ে বাড়ির ভিতরকার ছোটখাটো নানান শব্দ যেন বেশি করে তাদের কানে আসতে লাগলো। প্রথমটা তারা অতটা গা করেনি, কিন্তু ক্রমশ তাদের অস্বস্তির ভাবটা এমন বেড়ে গেল যে একটা শক্তিশালী টর্চের আলোতে গোটা বাড়িটা আর একবার পরীক্ষা করে দেখলেন এবং শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত করতে বাধ্য হলেন যে বাড়িতে নিশ্চয়ই আরো কেউ আছে। হাতে হাতে প্রমাণ পেলেন তাও নয়, কিন্তু কিরকম জানিস? এই মনে হলো স্নানের ঘরে কলের জল পড়ছে, দোরগড়ায় পৌঁছলেই কে যেন চট করে কল বন্ধ করে পিছনের দরজা খুলে বেরিয়ে গেল। অথচ দরজা ঠেলে বাইরে প্যাসেজে বেরিয়ে কি দেখা গেল কেউ কোথাও নেই, সব ভো ভো করছে। আবার শোবার ঘরের মধ্যে স্পষ্ট দেশলাই জ্বালাবার খসখস শব্দ শুনে হুড়মুড় করে ঘরে ঢুকে দেখেন কিচ্ছু নেই। মেঝের উপর 2 ইঞ্চি পুরু হয়ে বহুদিনের জমানো ধুলো পড়ে রয়েছে। অবশেষে 2 বীর পুরুষ অন্ধকারের মধ্যে জল ঝড় মাথায় করে
ছুটে বেরিয়ে পড়েছিলেন। পরদিন সকালে দিনের আলোতে ব্যাপারটাকে খানিকটা হাস্যকর মনে হলেও ওই রকম পরিস্থিতিতে যখন চারিদিকে স্পাই খুঁজে বেড়ানো হচ্ছে, তখন এ বিষয়ে আরেকটু অনুসন্ধান করাই উচিত বলে সকলের মনে হলো। এই ব্যাপারেই তদন্ত করবার জন্য আমরা জোনা পাচেক, সামরিক বিভাগের ভূগো অফিসার, সঙ্গে অস্ত্রশস্ত্র, চোর ধরার নানা রকম ফাঁদ আর ফাঁস জাল, বড় বড় টর্চ ও শেড লাগানো লণ্ঠন আর বলা বাহুল্য ঝুড়ি ভরে আহার্য ও পানীয় নিয়ে সন্ধ্যা নামবার পর রওনা হলাম। বাড়ি থেকে বেশ খানিকটা দূরে জিপ গাড়িটা রেখে পায়ে হেঁটে নিঃশব্দে ও যথাসম্ভব গোপনভাবে ভূতের বাড়িতে উপস্থিত হলাম। ভয় টয় পাবার ছেলেই ছিলাম না আমরা। পৌঁছেই ঢাকা আলো নিয়ে সারা বাড়িটাকে খুঁটিয়ে পর্যবেক্ষণ করে নিলাম। তারপর একতলায় সিঁড়ির পাশের বড় ঘরটার এক ধারের খানিকটা ধুলো ঝেড়ে নিয়ে মেঝের উপরেই পা মেলে দিয়ে বসে পড়লাম। বিরাট ঘর, উঁচু ছাদ, দেখাই যায় না কার্নিশে কারিগরি করা মস্ত গুহার মতো চিমনি, তাতেও কত কারুকার্য, আর তার মধ্যেই 4টে মানুষ অনায়াসে লুকিয়ে থাকতে পারে। বদমাইশদের আস্তানা গাড়বার এমন উপযুক্ত জায়গা খুঁজে পাওয়া দায়। পাছে ভয় পেয়ে চোর পালায়, তাই নড়ছি না চড়ছি না, পা টিপে টিপে নিঃশ্বাস প্রায় বন্ধ করে রেখেছি। একটা সিগারেট পর্যন্ত ধরাচ্ছি না। আলোতে বা গন্ধে পাছে জানান দেয় এমনিভাবে বসে আছি তো বসেই আছি। এইভাবে কতক্ষণ কেটে গেছে জানি না। এমন সময় খট করে কে যেন দোতলার একটা দরজা খুলল। সঙ্গে সঙ্গে হঠাৎ হাত থেকে দরজা ফসকে গেলে বাতাসে যেমন দড়াম করে বন্ধ হয়, সেই রকম একটা আওয়াজ হলো। আমরা সতর্ক হয়ে উঠলাম। সিঁড়ি দিয়ে ধীরে ধীরে অতি সাবধানে কে যেন নেমে আসছে। আমরা নিঃশ্বাস বন্ধ করে অন্ধকারে গা ঢাকা দিয়ে দরজার আড়ালে এসে দাঁড়ালাম। সিঁড়ির শেষ দুটো ধাপ ক্যাচ ক্যাচ করে উঠল। তারপর স্পষ্ট দেশলাই জ্বালাবার শব্দ। অন্ধকার ভেদ করে আমাদের 5 জোড়া চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছিল। আবছায়াতে যেন দেখতে পেলাম সে হাত আড়াল করে চুরুট ধরাচ্ছে। 5 জনেই হঠাৎ টর্চ জেলে একসঙ্গে ঝাঁপিয়ে পড়লাম। সিঁড়ির গোড়ায় ফ্যাকাশে মুখে গোল গোল চোখ করে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে একজন পাড়াগে ভদ্রলোক। হাসবো না কাঁদবো ভেবে পাচ্ছিলাম না। তার পরনে চেক কাটা ছাই রঙের ঝোলা ঝোলা একটি ড্রেসিং গাউন, মাথায় একটা কালো মতো তেলচিতে ভেলভেটের গোল টুপি, পায়ে তালি দেওয়া পুরনো স্লিপার, মুখে একটা সরু লম্বা জঘন্য ময়লা পাইপ, এক হাতে তামা দিয়ে বাঁধানো একটা দেশলাইয়ের বাক্স, অন্য হাতে কাঠি। নিরীহ গোবেচারী ভদ্রলোক হাত দুখানি ভয়ে থরথর করে কাঁপছে। চোখে হঠাৎ অত আলো পড়াতে যেন ধাঁধা লেগে গেছে, সর্বাঙ্গে ভয়ের ছাপ। আমরা 5 জনে কাণ্ড দেখে অট্টহাস্য করে উঠলাম। ঘাড় ধরে তাকে টেনে ঘরের মধ্যে এনে উজ্জ্বল সব আলো জেলে তাকে প্রশ্ন করতে লেগে গেলাম। এতক্ষণ পর স্বাভাবিক কণ্ঠে কথা বলতে পেরে যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। লোকটি কিন্তু বোকা সেজে রইল। আমতা আমতা করে নাম বললে ফিলিপ বারো। বারবার বললে এই বাড়িতেই বাস করে। তার চেয়ে বেশি কিছু বের করা গেল না। কেমন যেন হকচকিয়ে গেছে, পরিষ্কার চিন্তা করতে পারছে না। তখন আমরা বুদ্ধি করে খাবারের ঝুড়ি করলাম। অত খাবার দেখে তার চোখ দুটো চকচক করে উঠল। যুদ্ধের মধ্যে ও পরে ও সব দেশের লোকেদের সে যে কি কষ্ট, সে আর তোদের কি বলবো। হয়তো 2-3 বছরের মধ্যে এত খাবার একসঙ্গে দেখেই নি। তার সারা মুখে দারুণ একটা খিদে খিদে ভাব। তবু লোকটা যে একটা স্পাই এ বিষয়ে কারো মনে বিন্দুমাত্র সন্দেহ ছিল না। এরকম ভীতু চেহারার মানুষরাই ভালো স্পাইগিরি করতে পারে। তাদের আসা যাওয়া কারো নজরে পড়ে না, কেউ তাদের সন্দেহ করে না। কিন্তু এইরকম একটা ক্ষুধার্ত ক্যাংলা স্পাই জন্মে কেউ দেখিনি। যাক, ভূতের বাড়ির রহস্যটা এতক্ষণে খানিকটা খোলস হলো বলে সকলে মহা খুশি হয়ে তাকে পিড়াপিড়ি করে খাওয়াতে লাগলাম। আর সেও অকাতরে ঠাক ঠাক স্যান্ডউইচ, বিস্কুট আর ফ্লাক্স থেকে চা গিলতে লাগলো। অবশ্যই আমরা নিজেরাও যে উপোস করে রইলাম তা নয়। বাইরে সমুদ্রের উপর দিয়ে হু হু করে ঝোড়ো হাওয়া বইছে,
মস্ত মস্ত ঢেউ এসে পাহাড়ের উপর আছড়ে পড়ছে, আর ঘরের ভিতর লণ্ঠনের কোমল আলোতে খাবার দাবার নিয়ে সকলে গোল হয়ে বসে দিব্যি একটা মজলিসি আবহাওয়া গড়ে তুলেছে। আমার নিজের লোকটার উপর কেমন একটা মায়া পড়ে যাচ্ছিল। এরকম একটা অসহায় নিরলম্ব ভাব কখনো আমার চোখে পড়েছে বলে মনে হয় না। নিরীহ পাড়াগে বেচারা, ভয়েই আত্মরা। যদি সত্যি স্পাইও হয়, তবুও সে যে নিজের তাগিদে হয়নি, অপর কেউ ভয় দেখিয়ে জোর জবরদস্তি করে দলে বাগিয়ে নিয়েছে, এইরকম আমার মনে হতে লাগলো। আর সেই জন্যই ওকে হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া দরকার, সেটাও বুঝতে পারলাম। শেষ পর্যন্ত ক্যাপ্টেন লুই বললেন, তুমি তো নিজের কোনো পরিচয় দিতে পারছো না, নাম বলছো, অথচ কি করে তোমার দিন চলে বুঝি না। আত্মীয় স্বজন কে কোথায় বলতে পারছো না। লোকটা দু হাতে মুখ ঢেকে বললে, নেই, তারা কেউ নেই। তার সর্বাঙ্গ থরথর করে কাঁপতে লাগলো। ক্যাপ্টেন লুইয়ের দয়া মায়া ছিল। তিনি তাকে বুঝিয়ে বললেন, তা বললে চলবে না, তুমি যে স্পাই নও তাই বা কে বলবে। সে হঠাৎ মাথা তুলে অনেকখানি স্পষ্ট করে বলল, স্পাই? কার স্পাই? কে আছে যার জন্য স্পাই হব? আচ্ছা, এখন হেডকোয়ার্টারে চলো তো। যদি স্পাই নাও হও তবে তো ভালোই, কেউ তোমাকে কিচ্ছু বলবে না। কিন্তু সে উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক তাকিয়ে হঠাৎ অন্ধভাবে সিঁড়ির দিকে দৌড় মারল। ক্যাপ্টেন লুইও সঙ্গে সঙ্গে আরে ধর ধর করে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন। সে একবার চারিদিকে বিভ্রান্ত দৃষ্টি দিয়ে, না না, এটা আমার বাড়ি, এখান থেকে আমি কোথাও যাব না, এই বলে কি আর বলবো তোদের। সেই আমাদের পাঁচজনের ঔৎসুক্য ভরা চোখের সামনে সেই লণ্ঠনগুলির উজ্জ্বল আলোতে মুহূর্তের মধ্যে লোকটা অদৃশ্য হয়ে গেল। ক্যাপ্টেন লুইয়ের মনে হলো বুঝি বাতাসকে আলিঙ্গন করছেন। বুঝতেই পারছিস, আমরা আর এক দণ্ড অপেক্ষা না করে জিনিসপত্র সব সেখানে ফেলে রেখে টলতে টলতে কোনো রকমে বাইরে বেরিয়ে এলাম। মিলিটারি ব্যাপার, ওইখানে শেষ হয়ে যেতে পারে না। পরদিন লোকজন গিয়ে জিনিসপত্র উদ্ধার করে আনলো। বহু অনুসন্ধানের পর জানা গেল যে ফরাসি বিপ্লবের সময় থেকে ও বাড়ি খালি পড়ে আছে। মালিকরা ওই সময়ে নির্বংশ হয়ে গিয়েছিলেন। আজকের গল্প এই পর্যন্তই। এরকম আরো গল্প শুনতে হলে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলকে, লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন আমাদের। শুনতে ভুলবেন না শব্দ গল্প, কানে কানে ক্লাসিক্স।